স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার দর্শক। আজকে আমাদের অনুষ্ঠানটি একটু আমরা অন্যভাবে সাজিয়েছি। আমরা আমাদের যে বিরতির প্রথম ভাগটি আমরা একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবেন, তার তার সঙ্গে আমরা কথা বলবো। আমরা অতিথির পরিচয় দিচ্ছি। আমি যদি বলে নেই যে আজকের বিষয়টি কি। ঠিক এই মুহূর্তে যে আলোচনাটি রাজনীতির মাঠে চলছে সেটি হলো নির্বাচন নাকি বিচার, এবং এটি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। আমরা আলোচনায় বেশ কথা শুনছি যে ইনক্লুসিভ ইলেকশন, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রয়োজনে আওয়ামী লীগের দরকার। এটি বিভিন্নভাবেই আলোচনায় এসেছে, এবং দর্শক আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহর যে পোস্ট, সেই পোস্টের থেকে এটি বেশ তোলপাড় হয় সারা দেশে, এবং তারপর এই আলোচনাটি আছে। এবং এই আলোচনার সঙ্গে আমরা আজকের বিষয়টি ঠিক করেছি, নির্বাচন নাকি বিচার, কোনটা আগে। দর্শক, যেটি বলছিলাম যে প্রথম ধাপে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ইঞ্জিনিয়ার ইশরাক, আপনাকে স্বাগত। তিনি বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী হিসেবে, এবং এরপরে আমাদের সঙ্গে দ্বিতীয় ধাপের থেকে যুক্ত হবেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাঈদ আবদুল্লাহ। তো আমরা অনুষ্ঠানটি শুরু করছি বরাবরের মতোই। আজকের যে শিরোনামগুলো, সেই শিরোনামগুলো দেখে এসে এরপর মূল আলোচনায় যুক্ত হব। ঐকমত্য কমিশনের সাথে সংলাপে 151 প্রস্তাবনায় একমত রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি, এনসিপি ও সিপিবি। স্বৈরাচারী সরকার সব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে বলেছেন তারেক রহমান। বাক স্বাধীনতা ও অধিকার আদায়ে আন্দোলন করে আসছে বিএনপি। পায়রা সমুদ্র বন্দর অর্থনীতির জন্য বিস্ফোরা, মন্তব্য পরিকল্পনা উপদেষ্টার। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আমদানি করা কয়লায় মিলেছে বিপুল মাটি। ট্রাইব্যুনালে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার সম্ভব জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জন পোড়ানোর তদন্ত শেষ। এবং সব ধরনের ইন্টারনেটের দাম কমছে, সাবমেরিন কেবল কোম্পানির বোর্ড সভায় সিদ্ধান্ত। আগামী মাসেই স্টারলিংকের পরীক্ষামূলক কার্যক্রম শুরু। দর্শক, শুরু করছি প্রথম পর্বে আমরা যে বিষয়টি জানতে চাই। ইশরাক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টি দেখেছি যে আপনাকে একটি জিনিস খুব স্ট্রাগল করতে হয়েছে, যেখানে কারণ হলো, আমরা এটা জানি, এটা বলিউডের ক্ষেত্রে অমিতাভ বচ্চন আর অভিষেক বচ্চনের জন্যও হয়েছে, যে কারণে রাজনীতিতে আপনার জন্য এটি খুব স্ট্রাগল পিরিয়ড ছিল, যে আপনার বাবার এক ধরনের রাজনৈতিক হিস্ট্রি, এবং সেইখানে আপনিও এসে যখন রাজনীতির মাঠে আসলেন, এবং আপনি রাজনীতির মাঠে সরাসরি আমরা খুব অ্যাক্টিভলি দেখলাম। বিশেষ করে ঢাকার যে অবিভক্ত ঢাকার শেষ যে মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা, তিনি মারা যাওয়ার পরে আমরা দেখলাম যে আপনি একদমই মাঠে আসলেন। সেই জায়গা থেকে আমি যেটি জানতে চাই যে আওয়ামী লীগ আমলে আপনাকে আমরা বিভিন্ন আন্দোলনে দেখেছি, বিএনপি বিভিন্ন কর্মসূচিতে দেখেছি। বরিশালের একটি ঘটনা তো খুবই প্রচলিত। তারপর প্রেস ক্লাবের সামনে আপনি পুলিশের সাথে বেশ এক ধরনের কর্মসূচিতে ছিল আপনি, আপনার নেতাকর্মীর সেফটির জায়গাটা। জুলাই অভ্যুত্থানে আপনারা ঠিক কবে থেকে একদম পূর্ণভাবে মাঠে থাকলেন? যদিও সেখানে বিএনপির এক ধরনের কৌশল কাজ করছিল, যে স্টুডেন্টদের কর্মসূচিটি তাদের মতোই রাখতে চেয়েছিলেন, কারণ বিএনপির আগে দেখেছে যে আওয়ামী লীগ এক ধরনের অন্য আন্দোলনগুলোকে অন্যভাবে নিয়ে যায়। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি শুরু করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাকে এবং বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ এবং সকল দর্শক শ্রোতাবৃন্দ যারা শোটি দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা জুলাই অগাস্টে, আমি এপ্রিলের 18 তারিখে সম্ভবত আমি কারাগারে চলে যাই, এবং সেখান থেকে আমরা পরবর্তীতে ঈদের পর আমাদের এই আন্দোলনটি আরও চাঙ্গা হতে থাকে, এবং সেখান থেকে আমরা যে কোনো মাধ্যমেই হোক সবাই আমরা যার যার নির্দেশনা পাচ্ছিলাম, এবং অ্যাকর্ডিংলি আমরা আমাদের নির্দেশনাটা আমাদের যারা অধিষ্ঠন যে ইউনিটগুলো রয়েছে সেখানে আমরা সেটা পাস করছিলাম। সেটা আমি জেলখানা থেকে যে কোনো একভাবে সেটা কমিউনিকেশনটা মেনটেন করেছি। তো আমি আমাদের ছাত্রদলের যে ভূমিকাটা দিয়ে শুরু করতে হবে, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি থেকে আন্দোলনটির মূল সূত্রপাত হয়েছে বলে আমরা দেখেছি। সেটা জুলাইয়ের 6 তারিখে সম্ভবত, 5 তারিখ
ছিল আপনার তাদের একটা সম্ভবত কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এখন যারা এনসিপি নাহিদ ইসলাম রয়েছেন তাদের নেতৃত্বে একটা বিক্ষোভ অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে সেটা শহীদ মিনারে যায়। তো পরের দিন থেকেই কিন্তু আমাদের ছাত্র দলের যারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়ে পড়েন এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি কিন্তু সকলের সাথে যোগাযোগগুলো রক্ষা করেন এবং পরবর্তীতে জুলাইয়ের 11 তারিখে আপনারা দেখবেন যে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখানে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি এবং রুহুল কবির রিজভী উনিও উপস্থিত ছিলেন। সেখান থেকে ঘোষণা দেওয়া হয় যে এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করা হয় এবং আরেকটি প্রেস কনফারেন্স করা হয় সিমিলার, সেটা সম্ভবত জুলাই 13 অথবা 14-তে। সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয় যে সর্বাত্মকভাবে ছাত্রদলের যে নেতাকর্মীরা তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পিছে সর্বাত্মকভাবে থাকবে এবং এটিও স্পষ্ট করে বলেছিলেন আমাদের ছাত্রদলের যে সভাপতি যে এখানে কেউ কি বললো সেটা দেখার বিষয় নয়, আমাদের স্ট্র্যাটেজিটাই হবে যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবং 28টি ছাত্র সংগঠন মিলে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটি করা হয়েছিল এবং পরবর্তীতে বিভিন্ন সারা দেশব্যাপী পাবলিক ইউনিভার্সিটি সবখানে আপনার কোঅর্ডিনেটর বা যারা সমন্বয়ক সহ সমন্বয়ক এইভাবে করে এটি ছড়িয়ে দেওয়া হয়। তো আমি যেটা বলবো যে ভাই আমরা কিন্তু 28শে অক্টোবরের পরের থেকে আমাদের হরতাল অবরোধের কর্মসূচি চলে এবং প্রায় 3 মাস ডামি নির্বাচন যেটা জানুয়ারি 7 তারিখ পর্যন্ত কিন্তু আমরা বহু নেতাকর্মী হাজার হাজার নেতাকর্মী আমরা কেউই কিন্তু ঘরে ছিলাম না। যারা জেলে চলে গিয়েছেন আপনি নিজেই দেখেছেন, তখন এই যে কৃষিমন্ত্রী ছিলেন আব্দুর রাজ্জাক তিনি বলেছেন যে না হলে ঢাকা শহর অচলপুর 10,000 বা 20,000 তারা গ্রেফতার করেছিলেন মানে ওভারনাইট। তো তখন থেকে কিন্তু আমরা আন্দোলনের মোডেই ছিলাম এবং 7 তারিখের নির্বাচনের পরে কিন্তু আমরা যে বুঝতে পারছিলাম যে এই সরকার আর বেশি দিন টিকবে না। এখন আপনি বলতে পারেন এটা আপনি এখন বলছেন, কিন্তু আসলে হলো যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু আমাদেরকে আগেই বলেছেন ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসেও যখন আমরা বিভিন্নভাবে জুম মিটিং করতাম স্কাইপ মিটিং করতাম তখন কয়েকজন যখন হতাশা ব্যক্ত করেন যে ইলেকশনটা তো হয়ে গেল কিছু তো হচ্ছে আমরা আটকাতে পারলাম না, তখন উনি বলেছিলেন যে এই ইলেকশনের পরে 6 মাস আওয়ামী লীগ টিকতে পারবে না, তোমরা হতাশ হও না, ঠিক আছে। এবং আমরা জানতাম যে ওয়ান ওয়ে অর অ্যানাদার এটা আমাদের হবেই, স্পার্ক হবেই। এবং এইবারের পরে আর আসলে কোনোভাবে মূলত যখন আওয়ামী লীগ যখন একটা প্রস্তাব নাকচ করে দিল যে যখন জাতীয় পার্টি বিএনপি এবং আওয়ামী লীগ 3টা দলকে চিঠি দেওয়া হয়েছিল এবং একটা আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল, তখনও কিন্তু আমাদের এই যে 16 বছরের অত্যাচার নির্যাতন গুম খুন এত কিছু করেছে, এরপরে তো আওয়ামী লীগের সাথে টেবিলে বসার কথারই না কারোর, বা আওয়ামী লীগ না যে কোনো একটি পক্ষ অপর পক্ষের সাথে টেবিলেই আলোচনায় বসবে না, তারপরেও কিন্তু তখন পর্যন্ত বিএনপি রাজি ছিল যে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার। তখন যখন এটা করা হলো না তখন থেকে অ্যাম্বাসেডর যে চিঠিটা দিলেন এবং তখনও কিন্তু বিএনপি বলেছে যে ঠিক আছে আমরা এখন পর্যন্ত আলোচনায় বসতে রাজি আছি। যখন এটা হলো না, পিটার হাস যখন চিঠিটা দিলেন তারপরে কিন্তু আসলে আওয়ামী লীগই তার কফিনের শেষ পেরেকটা ঠুকে দিল এবং পরবর্তী যে গণহত্যাটা চালিয়েছে বিভৎস গণহত্যা, এটা তো আসলে মানে আমি যদি আরেকটু রিলেট করতে চাই 17 বা 18 তারিখের দিকে 17-18 জুলাই যেটা জুলাই আন্দোলন সেক্ষেত্রে ওই সময় কিন্তু বেশ কিছু স্থিমিত হয়ে গিয়েছে এবং মোটামুটি কোর্টের রায় এবং সবকিছু মিলিয়ে এক ধরনের স্থবিরতা এসেছিল আন্দোলনে এবং আন্দোলনে যে শিক্ষার্থীরা ছিল তারা বেশ তাদের মধ্যে একটা হতাশা এসেছিল। আমি যতটুকু জানি এটা তো বিএনপি থেকে সেই সময় খুব একটা ওপেন বলা হয়নি এবং তারপর থেকে বিএনপি সর্বাত্মক ধরনের এবং আন্দোলনটিকে বা কর্মসূচিগুলোকে একটু হার্ড কর্মসূচিতে নেওয়া, তারপর একদম ঢাকা শহরে যে যতগুলো ঘনবসতিপূর্ণ এলাকা আছে সেখানকার সব মানুষকে সব জায়গা থেকে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত যে কোনো মানুষকে তাদেরকে রাজপথে আনা, এই ব্যাপারে বেশ কিছু সক্রিয় ভূমিকা নেওয়া হচ্ছে। এই জায়গা থেকে আপনার কোনো জানা আছে কিনা? অবশ্যই আমি 15 তারিখ না 16 তারিখে সম্ভবত হলগুলাতে ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে হামলা করা হয় এবং শিক্ষার্থীদেরকে বের করে দেওয়া হয়, হল বন্ধ করে দেওয়া হয়। তারপরে কিন্তু পাবলিক ইউনিভার্সিটি কেন্দ্রিক আন্দোলনটা কিছুটা না ভালো ধাক্কা খায়, হোঁচট নেওয়া যায়। এরপরে আমরা দেখতে পাই 17 তারিখে প্রাইভেট ইউনিভার্সিটি
এবং সেখানে বেশ কয়েকটি সংগঠন যারা ছাত্রদল সহ এবং তাদের কিছু অ্যালায়েন্স, কিছু স্টুডেন্ট সংগঠন যারা ছাত্রদলের সাথে অ্যাফিলেটেড, এবং সেখানে আমাদের দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের কয়েকজন অ্যাডভাইজাররা এই বিষয়ে কাজ করেছেন এবং প্রাইভেট ইউনিভার্সিটিকে সংগঠিত করে, এবং সম্ভবত 17 তারিখেই এক দফার একটা ঘোষণা তাদের একটা সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স অফ বাংলাদেশ তাদের পক্ষ থেকে আসে। এখানে আমাদের ওনার 18 তারিখে তাদের কর্মসূচিটি ছিল যে তারা ঢাকা ইউনিভার্সিটিকে মুক্ত করতে যাবে। রাইট। এবং এটা আমাদের একজন নাম বলতেই হয়, ওয়াহিদুজ্জামান অ্যাপল, উনি ছিলেন, ওনার নাম বললাম, বাট আরো অনেকেই কিন্তু যুক্ত ছিলেন এবং তারা ওই পার্টটা তখন দেখেছে। আমরা এগুলো যখন জেলে ছিলাম, তাদের ওই কর্মসূচিটা ছিল এরকম যে কুড়িল থেকে তারা এআইইউবি, নর্থ সাউথ এবং আইইউবি তারা আসবে, তারা নতুন বাজারে এসে আরেকটি ইউনিভার্সিটি যুক্ত হবে, সেখান থেকে এসে ব্র্যাক ইউনিভার্সিটির এখানে এসে সবাইকে যুক্ত করে তারা ঢাকা ইউনিভার্সিটি যাবে। রাইট। এবং তারা ওখানে ওই দিন কিন্তু কয়েকজনকে শহীদ করা হয় এবং ব্র্যাক ইউনিভার্সিটিতে সম্ভবত ব্র্যাক ইউনিভার্সিটির সামনে, এবং সেখানে লাশ নিয়ে মিছিল করে পর্যন্ত প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা। এবং পরবর্তীতে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় একটা চিত্র আছে যে পুলিশ একদম উপরে ইউনিভার্সিটির উপরে উঠে গিয়েছে এবং বারান্দা দিয়ে দৌড়াচ্ছে, কয়েকজন ছাত্ররা দৌড়াচ্ছে। তো এই বিষয়গুলো তখন প্রাইভেট ইউনিভার্সিটি টুক ওভার। আর আমার কাছে যেটা মনে হয় যে প্রাইভেট ইউনিভার্সিটি যখন যুক্ত হলো, এটা কিন্তু দুইটা স্পেকট্রামের মানুষের প্রতি একটা ব্রড অ্যাপিল এবং প্রেশার তৈরি করলো। এক হলো যারা একটু আপার ক্লাস এলিট বা মানে একটু ধনী মানুষ, তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করে না। সত্যি কথা যেটা হলো, তারা কোনোদিন মাঠে মিছিল আসে না, তারা বসে দেখে বা করে, মানে এটার মধ্যে ওপিনিয়ন দেয়। তখন তারা একটা, আমার মনে হয়, প্রেশার ফিল করলো যে প্রাইভেট ইউনিভার্সিটি যেহেতু তাদের অনেকের সন্তানরাও সেখানে পড়ে, আবার সেটা একটা রিপল এফেক্ট কিন্তু একেবারে নিম্ন শ্রেণীর প্রশ্ন গিয়েও পড়েছে আমার মনে হয়। তখন আমি অনেকের সাথে কথা বলেছি, তো ধরেন রিক্সা চালক বা দিনমজুর, তারা দেখলো যে শহরের প্রাইভেট ইউনিভার্সিটিতে বড় লোকের ছেলেরা পড়ে, তারা পর্যন্ত নেমে গেছে, এখন তো আমরা বসে থাকলে চলবে না। সো দুইটা স্পেকট্রামের মানুষকে তখন এটার মধ্যে যুক্ত হয়ে যায়, আমার যেটা ধারণা আর কি। আপনারা আরো ভালো বলতে পারবেন। এরপর আমরা আরেকটি বিষয় দেখেছি, সেটি হলো যে যাত্রাবাড়ি এবং যাত্রাবাড়ির যে মুভমেন্টগুলো, যেখানে বিএনপির অবস্থান ছিল এবং বিএনপির সঙ্গে অন্যান্য ইসলামিক দল এবং বেশ কিছু জায়গাটাও ছিল, আপনাদের ভেতরে যে কোঅর্ডিনেশনটা চলছিল, সেই জায়গাতে আপনাদের কিভাবে কোঅর্ডিনেশনগুলো আপনারা রক্ষা করতেন? আচ্ছা, এখন এইটা খুব ভালো একটা পয়েন্ট আপনি বলেছেন। আমি নিজেই বলতাম, আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি যে পলিটিক্যাল পার্টিগুলোও যে একে অপরের একটা দোষারোপ বা ক্রেডিট নেওয়ার বিষয়টি কিন্তু একটা অপসংস্কৃতি চালু হয়েছে। পাশাপাশি মাদ্রাসার যে এত বড় ভূমিকা, সেটা কিন্তু আমরা অলমোস্ট ভুলেই, মানে এটা এখন কেউ মুখেই আনতে চায় না। তাদের ভূমিকাটা তো একটা মানে টার্নিং পয়েন্ট ছিল, মানে অসম্ভব হতো তারা যদি যাত্রাবাড়ির সাথে, মানে দক্ষিণাঞ্চলকে যদি ঢাকার সাথে বিচ্ছিন্ন না করা হতো, তাহলে তো এই মুভমেন্ট, এই সাকসেসের মুখ কোনোদিনও দেখতে পাইতো না, আমার যেটা মনে হয়। এবং এখানে মাদ্রাসার হাজার হাজার, আপনি জানেন ওখানে অনেকগুলো বড় বড় মাদ্রাসা রয়েছে, মানে মাদ্রাসার ছাত্ররা, ছোট ছোট ছাত্র, তারা কিন্তু কোনো কিছু ভয় না করে একেবারে গুলির মুখে তারা দাঁড়িয়ে গিয়েছে এবং অকাতরে জীবন বিলিয়েছে। এবং সেই পয়েন্টে দায়িত্বে ছিল আমাদের ছাত্রদলের পক্ষ থেকে, ছাত্রদলের যে রানিং প্রেসিডেন্ট এখন রাকিব, এবং সে সেখানে মুভমেন্ট করেছে টানা অনেক দিন, সেখানে অবস্থান করেছে এবং ব্যাক অ্যান্ড ফোর্থ করেছে। এবং সেখানে আমাদের তখন, আমাদের পরে 20-21 তারিখের পর তো সবাই অ্যারেস্ট হয়ে গেল। তা আমাদের ঢাকা দক্ষিণের যে এখন বর্তমান সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, উনিও কিন্তু যেহেতু শ্যামপুর এলাকায়, ওনারা ভূমিকা ছিল, এবং নবীউল্লাহ নবী যে ঢাকা 5 আসন থেকে ইলেকশন করেছে, ওনারা সবসময় ওই অঞ্চলটার দায়িত্ব পায়। এখন কোঅর্ডিনেশন কিভাবে রক্ষা করা হয়, আমি যেহেতু জেলখানায় ছিলাম, আমি একভাবে এবার যুক্ত ছিলাম, বাট আমাদের যে ওভারঅল আন্দোলনের প্রসেসটা আমি অতীতে কয়েকবার করেছি, তো সেই প্রসেসে আমাদের বিভিন্ন এলাকাকে ভাগ করে ফেলা হয়, ভাগ করে এক একজন নেতৃত্বের কাছে সেই পয়েন্টটা দিয়ে দেওয়া হয় এবং বিভিন্ন অঙ্গ সংগঠন সেখানে একটা টিম করা হয়, আলাদা আলাদা টিম করে সেখানে তারা কোঅর্ডিনেশন করে, ওই টিমের প্রধানরা আবার যার যার মতো করে সেইখানে কে কোন পয়েন্টে থাকবে সেটা নির্ধারণ করে। যেমন আমি যদি বলি, যেমন যাত্রাবাড়ি পয়েন্টে 3 জন এখানে দায়িত্ব ছিলেন, ছাত্র দলের থেকে একজন, মূল দলের থেকে নবীউল্লাহ নবী, আবার এদিকে সদস্য সচিব তানভীর আহমেদ, তারা যেমন ওই পয়েন্টে দায়িত্ব পালন করেছেন। একইরূপ ঢাকা উত্তরে যে উত্তরাতে ব্যাপক আন্দোলন হয়েছে, সেখানে আমাদের SM জাহাঙ্গীর ওনারা রয়েছেন। তারপরে বাড্ডা এলাকাতে আপনার সেখানে যারা ছিলেন তারা যুক্ত ছিলেন।
আমি নাম অনেক বলতে পারি, সে একজন নাম বললে তো অন্যজন মন না, খারাপ হবে, সবার নাম আর বলছি না। আমি আসলে যে জিনিসটা যে বিষয়টি আর একটু সামনে আনতে চাই, যেটি ইতিমধ্যে আনলাম, যে এই ছাত্র আন্দোলনের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, এদের যে ভূমিকাটা ছিল লিডিংয়ের পেছনে কিন্তু মাদ্রাসা, সরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট ইউনিভার্সিটি এবং এর বাইরে স্কুল কলেজ, ঢাকা শহরের যে এত স্কুল কলেজ ছিল, স্কুল কলেজের স্টুডেন্টরা, এবং সবচেয়ে বেশি আমরা যে এবার যে আন্দোলনের যে বিষয়টি লক্ষ্য করলে আপনি দেখবেন সেটি হলো মেয়েদের অংশগ্রহণ। এবং মেয়েরা কিন্তু সেখানে একদম প্রতিবাদীভাবেই অংশগ্রহণ করেছে, নট খুব দুর্বলভাবে বা মেয়ে হিসাবে। তাদের অংশগ্রহণ ছিল খুবই ফ্রন্টে। এই জায়গাগুলোতে আপনার কি মনে হয় যে ঠিক এই মুহূর্তে মাঝে মাঝে যে বেশ কিছু আলোচনা শুনি যে বৈষম্য বিরোধী আন্দোলনে যেহেতু নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদরাই অংশগ্রহণ করেছে, তাদের এক ধরনের উপস্থাপন, সেখানে আবার বিএনপিকে যৌক্তিকতা প্রমাণ করার জন্য বিভিন্ন কথা বলতে হয়, সেখানে অন্যান্য দলের পক্ষেও কথা বলা হয়। মাদ্রাসার কথা তো আপনি বললেনই, যে মাদ্রাসার তারা কিন্তু বেশ কিছু ইগনোর, এবং তারা যেহেতু এখন আর কথা বলছে না, এই জন্য তাদের কথাও শুনতে পাচ্ছি না। এই জায়গাটাতে আমাদের কিভাবে সমাধানে আসা উচিত? প্রথমে আমি বলবো যে 5 তারিখের পর আরেকটা, যেমন আপনারা দেখেছেন সায়েন্স ল্যাব, সেই এলাকায় একটা ব্যাপক আন্দোলন হয়েছে, এবং আমি শুনেছি নটরডেম কলেজের ইতিহাসে তারা কোনোদিন আন্দোলন করে নাই, তারা কিন্তু ব্যাপক সেখানে শাপলা চত্বরে ব্যাপক ভূমিকা নিয়েছে গুলির মুখে। তো এই যে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করা, বিএনপি জায়গা থেকে চেষ্টা করেছে সকলভাবেই শুরুর থেকে, এবং আমরা তো এটা নতুন না আমাদের জন্য, আমরা তো বারে বারে এই আন্দোলনে আমরা যুক্ত হয়েছি, আমরা আমাদের কাজটি করেছি, জনগণ নেমে এসেছে বলেই এইটি সফল হয়েছে। এবং আমি পার্সোনালি আমার হলো যে মহান আল্লাহ তাআলার এটা নির্দেশ ছিল যে এইখানে এইভাবে এটা হবে, তা না হলে যেভাবে আমরা দেখেছি যে একটা বললে আরেকটা দাঁড়ায় যায়, এটা কিন্তু অতীতে কোনো সময় এরকম অ্যাগ্রেসিভ দেখা যায় না। জনগণের মাঝে আমি লক্ষ্য করেছি একটা উন্মাদনা চলে আসছে, যে করেই হোক এই সরকারকে হটাইতে হবে। আমার কাছের বন্ধু পড়ে যাচ্ছে, গুলি খেয়ে মরে যাচ্ছে, কিন্তু একজনও পেছাচ্ছে না, সবাই কিন্তু অগ্রসর হচ্ছে। এই যে এটা হয়েছে, এটা তো অবশ্যই এটা জনগণ বা তারা জীবন দিয়েছে বলেই হয়েছে, এটা কিন্তু কোনো স্ক্রিপ্টে আপনি লিখতে পারবেন না, বা কোনো একটা মাস্টার প্ল্যানের বলে কিছু ছিল না, এটা জনগণ তারা জীবন দিয়েছে, মহান আল্লাহ তাআলার ইচ্ছা ছিল। আচ্ছা, আপনি যেটা বললেন যে এই যে অপসংস্কৃতিটা চালু হয়েছে 5 তারিখের পরের থেকে, আসলে প্রথম থেকেই কিন্তু আমাদের এটা মাথাতেই আসে নাই যেখানে ক্রেডিট নেওয়ার কোনো বিষয় থাকতে পারে, কিন্তু ক্রমান্বয়ে আমরা দেখলাম পর্যায়ক্রমে কয়েক মাস যে অতিক্রম করার পর আমরা দেখতে পেলাম যে বিভিন্নভাবে এটাকে হাইজ্যাক করার চেষ্টা করা হচ্ছে, এবং তারপর তখনও আমরা চুপ থাকলাম, আমরা এটাকে বেশি গুরুত্ব দেই নাই। হাইজ্যাক বলে যে যার কৃতিত্ব নিতে চাচ্ছে, আর অন্যটা মেনশন করছে না, ঠিক আছে। তার একটা পরে গিয়ে দেখলাম যে তখন সরাসরি যখন আমাদেরকে অ্যাটাক করা হলো যে বিএনপি ছিলই না, এই ধরনের কথা যখন বলা হলো, এবং সেটা একটি বিশেষ বা একটি বিশেষ রাজনৈতিক মহল, কিছু রাজনৈতিক দল, তারা তাদের স্বার্থে এটি করেছে, এবং এমন একটি কথা বলার চেষ্টা করা হচ্ছিল, এটার সাথে ন্যারেটিভটা যোগ করতে হবে, আদারওয়াইজ পুরোটা যে 2024 সালেই বাংলাদেশের জন্ম হয়েছে, তার আগে বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না, এবং অতীতে সব মুছে ফেলতে হবে, মানে 2024 থেকে নতুন করে লিখতে হবে। তাহলে এটা যদি করা হয়, আপনি 71কে যদি ডিনাই করেন, তো কার সুবিধা হইতে পারে সেটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমি ফিঙ্গার পয়েন্টিংয়ে এখনই যেতে যাচ্ছি না, তবে এটা তো সত্য, এইটা করার চেষ্টা করা হয়েছে, এবং 71কে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এটা মুছে ফেললে, 24-এর আগে সমস্ত কিছু মুছে ফেললে কোন রাজনৈতিক দল বা শক্তির সুবিধা হতে পারে, সেটার একটা যোগসূত্র আমাদেরকে খতিয়ে দেখতে হবে। সেটার সাথে কিন্তু আসলো যে আর কেউ ছিল না, আমরাই ছিলাম, এরকম একটা বিষয় চলে আসলো, বা মানে মূল জায়গাতে বিএনপি নামে কেউ কিছু ছিল না, আমরাই ছিলাম, বিএনপি ছিলই না। তো এই যে শুরু হলো, এটা একটা রাজনৈতিক দুরভিসন্ধি থেকে শুরু হয়েছে, এবং সেখানে প্রাইভেট ইউনিভার্সিটি এবং মাদ্রাসা তো হারিয়েই গেল। তো এটা সমাধানে যেটা আমাদের করতে হবে, যে সেটি আমরা করে আসছি, পরবর্তীতে আমরা এই ব্যাপারে ব্যাখ্যা আমাদের দিতে বাধ্য হয়েছি, এবং তাদের যে ব্যাখ্যা বা তাদের যে ন্যারেটিভটা, সেটাকে আমাদেরকে যুক্তির সাথে এবং মানুষের কাছে এটা আমাদেরকে উপস্থাপন করতে হয়েছে। তবে একটা কথা কি,
যে এটা আমাদের মিডিয়ার সামনে আমরা যাই বলি যাই করি, মানুষ তো দেখেছে, মানুষ তো জানে। এখন মানুষের থেকে তো আপনি এটা মুছে ফেলতে পারবেন না যে কার কি ভূমিকা ছিল, বা আপনি নতুন একটা কিছু চাপিয়ে দিলেই তো মানুষ ভুলে যাবে না, কারণ ওই পিরিয়ডে তো মানুষ কন্টিনিউয়াস দেখেছে কি হচ্ছে। এখানে তো ওবায়দুল কাদের বলেছেন যে যে এই আন্দোলন টেমস নদীর পাড়ে চলে গেছে, এটা বিএনপির হাতে চলে গেছে, এগুলো কথা বলা হয়েছে না? তখন তো ধারাবাহিকভাবে এগুলো বলা হয়েছে। হ্যাঁ, আমি একটা ছোট ঘটনা বলি যে 16 তারিখে লাস্ট আমরা খবরের কাগজ পাই জেলখানায়, এরপর আমরা আর পাই না, জুলাইয়ের 16 তারিখ। তারপরে মহরম ছিল সম্ভবত, ওই দিন থেকে যে বন্ধ হলো, আর আমরা 5 তারিখ পর্যন্ত খবরের কাগজ, 6 তারিখে বেরো আসা পর্যন্ত একটা পেপারও পাইনি। তো ওই দিন 16 তারিখে সমকালের ফার্স্ট পেজে একটা নিউজ আসলো, সেখানে ছাত্রলীগের ঢাকা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট সেক্রেটারি বক্তব্য এবং সমন্বয়কদের 2-1 বক্তব্য। সেখানে প্রেসিডেন্ট সেক্রেটারি বলছে যে আমার নাম লিখে, মানে উদ্ধৃতি দিয়ে বলছে যে বিএনপি নেতা ইশরাক প্রতিদিন 4000 করে নেতাকর্মী ঢাকা ইউনিভার্সিটিতে পাঠাচ্ছে। পুরান ঢাকা থেকে এরা আসে, এরা ছাত্রদল, এরা এরা ঢাকা ইউনিভার্সিটি কেউ না, বহিরাগত ছাত্রদল অন্যান্য ইউনিটের লোকজন, তারা এসে এটা করছে। এবং সেক্রেটারিও বলছে। তো এই যখন আমার নামটা আসলো, এই নামটা আসার পরে জেল কর্তৃপক্ষ মানে নর্মালি কী করে, কোনো এই ধরনের সেন্সিটিভ নিউজ আসলে পেপারে ওটা কেটে তারপর দেওয়া হয়। তো ওরা মনে হয় ভুলে গিয়েছে এত কিছু চাপের মধ্যে। এই নিউজটা যখন আসলো, শাহবাজ জেলখানায় জানাজানি হলো, এবং আমি যে ফ্লোরে ছিলাম, পেপার আমরা দুইটাই পাইতাম, যুগান্তর এবং সমকাল। তারপরে থেকে আমার উপরে জেল কর্তৃপক্ষের একটা ব্যাপক চাপ চলে আসলো, এবং আমাকে 24 ঘন্টা লকআপের মতো দিয়ে দেওয়া হলো। কারণ তারা এসে আমার রুম সার্চ করলো, অনেক কিছু খুঁজলো, তাদের ধারণা ছিল আমার রুমে মোবাইল ফোন ছিল, আদারওয়াইজ আমি কীভাবে কোঅর্ডিনেট করতাম। হ্যাঁ, আমি মোবাইল ফোন ইউজ করেছি, কোঅর্ডিনেটও করেছি, এবং সেটা আমি বিশেষভাবে ব্যবস্থায় আমি করেছি। এটা হলো, এখন তার বলতে অসুবিধা নাই। তো সেটা আমার রুমে থাকতো না, বাইরে যে কোনো এক জায়গায় থাকতো, সেটার থেকে আমি অ্যাক্সেস নিয়ে আমি আমার কাজটুকু করে আবার জায়গা মতো সেটা চলে যেত। তো সেটা আমি করেছি। কিন্তু তারা আমার রুমে আসলো ভোর 5টা, এসে তছনছ করে খুঁজে, এবং পরপর কয়েকবার এই ঘটনা ঘটলো, আমার 24 ঘন্টা লকআপে দিয়ে দিল। তারপরে আমি আমার মতো করে চেষ্টা করেছি যা করার। আমি একটা বিরতিতে যাব, কিন্তু তার আগে আমাদের এই ধাপের শেষ প্রশ্নটি করছি। সেটি হলো যে এই বিষয়টি আমি জানতে চাচ্ছিলাম যে জেলখানায় তো এক ধরনের পরিবর্তন আসে, বাইরের যে আন্দোলন, সেই আন্দোলনের এক ধরনের প্রক্রিয়া কিন্তু জেলখানায়ও আসে, এবং আপনি নিজেই সেটি বললেন যে কোঅর্ডিনেশনটা এভাবে প্রকাশ হয়ে গেল। তারপরে এরপরও তো আপনার কোঅর্ডিনেশন চালু ছিল। কোঅর্ডিনেশন তো চালু থাকবে। বিএনপির মতো দলে আমাদের লেয়ার আফটার লেয়ার লিডারশিপ থাকে। সো একজন অ্যারেস্ট হয়ে গেলে, একজন অফ হয়ে গেলে আরেকজন চলে আসে, আরেকজন অফ হয়ে গেলে তার পরিবর্তে আরেকজন চলে আসে। আমাদের যে সংগঠনগুলো রয়েছে, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন, ছাত্রদল একটি ইন্ডিপেন্ডেন্ট ছাত্র সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনায় তারা উদ্বুদ্ধ হয়ে নিজের রাজনীতি করে এবং আমাদের সাথে কোঅর্ডিনেশন করে। যুব দল রয়েছে, স্বেচ্ছাসেবক দল রয়েছে, শ্রমিক দল আবারও একটি সহযোগী সংগঠন হিসাবে রয়েছে, কৃষক দল, মহিলা দল, ছাত্র দল, জাসাস, এরকম আমাদের 11টি সম্ভবত সংগঠন। সংগঠনের প্রত্যেকটি মহানগর রয়েছে, মহানগরের অধীনে থানা ইউনিট রয়েছে, থানার অধীনে ওয়ার্ড ইউনিট রয়েছে, ওয়ার্ডের ইউনিটে আলাদা আলাদা গলি ভিত্তিক অথবা মহল্লা ভিত্তিক ইউনিট রয়েছে। ধরেন একটি থানায় আন্দোলন হবে, ধরেন ওয়ারি থানা ধরলাম, তো ওয়ারি থানার বিএনপির যারা দায়িত্বপ্রাপ্ত, তারা সেখানকার স্থানীয় যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, আরও যারা আছে জাসাস, তাদের সাথে কোঅর্ডিনেশন করে এবং করে আমরা কর্মসূচি ঠিক করি যে আমাদের যদি কর্মসূচি দেওয়া হয়, সাপোজ বিক্ষোভ মিছিল করতে হবে, তো আমরা একটা পয়েন্ট ঠিক করি, আমরা নিজেরা আলাপ করে, এবং যথাস্থানে আমরা যেহেতু সবাই আত্মগোপনে থাকি, আমরা অমুক দিন অমুক সময় আমরা গিয়ে হাজির হয়ে আমাদের কর্মসূচি করি। যদি আমাদের বলা হয় রাস্তায় অবরোধ দিতে হবে, ব্যারিকেড করতে হবে, আমরা তখন আমরা ধরেন যেই দিন হরতাল হবে সেদিন কয়টার সময় হবে সেটা আমরা নিজেরা ওই থানার লোকজন ঠিক করে, তারা ওই স্পটটা ঠিক করে, এবং ওই স্পটে যার মতো গিয়ে আমাদের গিয়ে কাজ ঠিক করে আমরা আমাদের কর্মসূচি করে আমরা আবার যার মতো চলে যাই। এইভাবেই কিন্তু বিভিন্ন ইউনিটকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং যখন আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের প্রধানদের, তাদেরকে আরও বড় পরিসরে দায়িত্ব দেওয়া হয়। যেমন ছাত্রদলের স্পট ছিল যাত্রাবাড়ি, নাসিরের স্পট ছিল সম্ভবত উত্তরা। তো এইভাবে কিন্তু, এবং তারা মুভমেন্টও করতো, বিভিন্ন জায়গায় মুভমেন্ট করে। এটা ছাত্রদলের কথা বলছি। বিএনপি আমাদের রফিকুল আলম মজনু, ওনার স্পট ছিল মালিবাগ, তারপরে আবার রামপুরা। সাইফুল আলম নীরব তখন উত্তরের
আহ্বায়ক ছিলেন, ওনার ছিল ওই যে হাতির ঝিলের স্পটগুলো, এবং ভিতরে আমিনুল ভাইয়ের ছিল, সবারই এরকম স্পট। আমিও যদি বাইরে থাকতাম হয়তো ঠিক ফিজিক্যালি আছে। স্পট থাকতো। শেষ করছি হলো যে আপনি এই যে বিষয়টি সক্রিয় রাজনীতিতে প্রবেশের পর বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন করেছেন, তার মধ্যে একটি তো ছিল যে 10ই ডিসেম্বর যেই সমাবেশটি হলো, এই শেষ পর্যন্ত গোলাপবাগে যেতে হলো, সেই আন্দোলনটি ছিল, এবং শেষ পর্যন্ত এই জুলাই আন্দোলনে এসে সরকার পতন, অর্থাৎ আপনার রাজনৈতিক যে হিস্ট্রি তার মধ্যে এটি হলো আপনার আন্দোলনের যে ইতিহাস একটা আরো রাজনৈতিক আছে কর্মী আমাদের যখন হিসেবে। ওই যে ঢাকার 4টি প্রবেশদ্বারে আমাদের অবরোধ কর্মসূচির মতো, বাট অবরোধ বলা হয় না, হ্যাঁ, হ্যাঁ, এটাকে অবস্থান বলা অবস্থান হয়েছিল। কর্মসূচি, হ্যাঁ। সেখানে আমরা করেছি। সেখানে 4টি স্পটের মধ্যে দক্ষিণে 2টা স্পট ছিল, একটা যাত্রাবাড়ির যাত্রাবাড়িতে, স্পটটা, আরেকটা হলো ধোলাইখালের স্পট। ধোলাইখালের। ওই স্পটের দায়িত্বে ছিলাম আমি। আবার উত্তরে ছিল গাবতলী আর উত্তরা। তো তখন 4টা স্পটে ভাগ করে দেওয়া হয়, আমাকে দায়িত্ব দেওয়া হয় কোঅর্ডিনেশনের দক্ষিণের। এবং বলে এখন তো আর বলতে অসুবিধা নাই। এবং আমাদের তখন কোঅর্ডিনেশন করতেন এখন বর্তমানে বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। উনি ইন্ডিয়া থেকে আমাদের সাথে ফোনে কথা বলতেন, এবং আমি আবার এখানকার সাথে, আমাকে যেমন একটা শ্রমিক দল দক্ষিণের একটা পোর্শন আমার সাথে ছিল অর্ধেক, তারপরে স্বেচ্ছাসেবক দলের একটা পোর্শন আমার সাথে ছিল, যুব দলের একটা পোর্শন ছিল, ছাত্রদল দক্ষিণের একটা পোর্শন ছিল। তাদেরকে নিয়ে আবার আমি অর্গানাইজ করে, আমার সাথে ওই দিন নিপুণ রায় কেরানীগঞ্জ থেকে, উনি ওই স্পট থেকে ধোলাইখালে আমরা পরে নিয়ে যেতে বাধ্য হই। প্রথমে স্পটটা ছিল বাবুবাজার, পরে আমরা ওখানে পুলিশ এবং যেহেতু আমাদের ঘোষিত কর্মসূচি, ওখানকার পরিস্থিতি বিবেচনা নিয়ে সকালবেলা আমরা ধোলাইখালে নিয়ে যাই। সেখানে আপনারা দেখেছেন পরে আমাদের ওখানে মূল ছিলেন যে আমাদের ফিল্ডের নেতা, উনি ছিল বাবু গয়েশ্বরচন্দ্র রায়, এবং উনি সেখানে এসেছিলেন। পরে দেখেছেন ওনাকে নির্মমভাবে অ্যাটাক করা হয় এবং ডিবি অফিসে নিয়ে একটা নাটক সাজানো হয়। তো এইভাবে আমরা করেছি আর জি, কি। আমরা অনেক কিছু জানতে পারলাম নিশ্চয়ই, এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে শেষ পর্যন্ত এরকম একটি সরকারের পতন এবং সেই আন্দোলনে আপনার যুক্ত থাকা, এটিও কিন্তু একটি ইতিহাস, আপনার রাজনৈতিক জীবনের একটা বড় অভিজ্ঞতা হিসেবে যুক্ত হবে। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে আমাদের সঙ্গে যুক্ত হবেন সাঈদ আব্দুল্লাহ। তখন আমরা আজকের যে বিষয়, নির্বাচন নাকি বিচার, কোনটা আগে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করব। দর্শক, আমাদের এই আলোচনাটি কিন্তু বরাবরের মতোই বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সেইখানে আপনাদের কমেন্টে জানাতে পারেন। ইশরাক হোসেন আছে, তার কাছে আপনাদের কিছু জানার থাকলে সেখানে বলতে পারেন। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। দর্শক, আমাদের সঙ্গে দ্বিতীয় ধাপে এসে যুক্ত হয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাঈদ আব্দুল্লাহ। সাঈদ আব্দুল্লাহ, আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে ইশরাক হোসেন তো ছিলেনই, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমরা আগে ইশরাককে বলেছিলাম, যদিও আমরা ইশরাকের কাছে থেকে আগামী এই গেল যে আন্দোলনের ঘটনাগুলো শুনছিলাম, নির্বাচন নাকি বিচার, কোনটা আগে, এবং এই বিষয়টি আমরা একটু ভেবেচিন্তে ঠিক করেছি। কারণ আমরা দেখছি যে ঠিক এই মুহূর্তে এক ধরনের রাজনীতির মাঠে এবং সেই সঙ্গে অন্যান্য বিষয়ে একটু এক ধরনের ঘটনা ঘটছে, সেখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসছে, কিন্তু আমরা একসাথে ঐক্যমতে পৌঁছে কিন্তু আমরা একটা জায়গায় এগোতে যাচ্ছি। সাঈদ আব্দুল্লাহ, আপনার কাছেই জানতে চাই যে আপনারা এই আন্দোলনের জায়গাটায় আপনি সরাসরি যুক্ত ছিলেন, এবং আন্দোলনের পরে এক ধরনের পরিস্থিতি কিন্তু ক্রিয়েট হচ্ছে। আমরা হয়তো আমাদের হাতে কোনো প্রমাণ নেই যে কে বা কারা করছেন, কিন্তু এক ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছে, এবং এটা বুঝে হোক না বুঝে হোক। এই জায়গাটার পরিণতি কেমন হবে? আসলে নির্বাচন নাকি বিচার, এই আলোচনায় যাব আমরা, কে কার কতটুকু অবদান সেই আলোচনায় যাব, নাকি আমরা গণতন্ত্রের পথে আমরা ঐক্যমত্য নিয়েই এগিয়ে যাব? ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন করেছেন, আমি একটু ফ্যাক্ট ধরে কথা বলাটা পছন্দ করি, আমি সেটাই করার চেষ্টা করব। ওই যে বলছিলেন না যে অনেকগুলো সংকটের জায়গাটা তৈরি হচ্ছে, এবং আমি সচেতনভাবেই বলছি, আমি মোটেই মনে করি না এটা আনইনটেনশনাল। একদম কোঅর্ডিনেটেডভাবেই এই কাজটা করা হচ্ছে, খুবই ইন্টেনশনালি। সংস্কার নাকি বিচার,
নির্বাচন নাকি সংস্কার, নানা ক্ষেত্রে যে দ্বিধাদ্বন্দ্বটা তৈরি করা হচ্ছে, এটা অতিরিক্ত মাত্রায় তাত্ত্বিকেরা যারা আছেন তারাই কাজটা করছেন এবং খুব বুঝে শুনেই করছেন। বাংলাদেশের কেউ যদি ভালো চায় অবশ্যই সংস্কার দরকার। সংস্কার দরকার না এটাকে আজ অবধি কেউ বলেছে? কেউ বলে নাই। কিন্তু ব্যাপারটা হলো কতটা করার ক্যাপাবিলিটি আছে। আবার নির্বাচন নাকি সংস্কার, এই দুটাকে অনেকে কেন যেন বিপরীতমুখী মনে করছে। আমি এটাকে বিপরীতমুখী মোটেই মনে করি না। সংস্কার কাজটা কি এইরকম যে শেষ হয়ে যাবে তারপরের দিন থেকে জান্নাতুল ফেরদৌস হয়ে যাবে? এটা তো না। এই ইশরাক ভাইরা রাজনীতি করছেন, এমনও হতে পারে ইশরাক ভাই রাজনীতি করতে করতে তার বাবার বয়সে যখন বৃদ্ধ হয়ে যাবে। পররাষ্ট্রমন্ত্রী বলেছিল বাংলাদেশ আগেই বেহেশত হয়ে আছে। হ্যাঁ, তাদের কথা আসলে না বলি, কারণ তাদের ন্যূনতম স্যানিটি থাকলে তো অনেক কথাই বলতো না, সেই ব্যাপারে না বলি। সো আজ থেকে 20 বছর পরেও যখন রাজনীতিবিদরা রাজনীতি করবে তখন অনেক সংস্কার করার দরকারটা হবে, এবং ন্যূনতম কিছু সংস্কারও যেমন জরুরি, ইলেকশনটাও জরুরি। কিন্তু এই জায়গাতে নানাভাবে ভস্কট পাকানোর জায়গাটা আছে। আবার আরেকটা বড় জায়গায় এই সংকটগুলো কেন তৈরি হয়েছে জানেন? আন্দোলন যতদিন চলেছে পারফেক্টলি ফাইন ছিল, সবার টার্গেট একটাই ছিল। আন্দোলনের পরে এসে অনেক তাত্ত্বিক এইটা ছিল একটা গণ অভ্যুত্থান, জোর করে বিপ্লব বানিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা কোনো অবস্থাতেই বিপ্লব ছিল না। বিপ্লবের জন্য যে ধরনের এলিমেন্ট দরকার হয় কোনো অবস্থাতেই এটা ছিল না। এবং ওই তত্ত্বটাকে ফিড করার জন্য নানাভাবে নানা কৌশলে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। যে সাম্প্রতিক টাইমে আপনি তো একটু মুখের ভেতরে রাখলেন, সেনাবাহিনী এবং মানুষের ভেতরে যে আস্থার যে জায়গাটা, সেই জায়গায় যেভাবে একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে চির ধরে যাওয়ার যে জায়গাটা, এই জায়গাতে তো সাম্প্রতিক সময় রাজনৈতিক অস্থিরতার জায়গা। কিন্তু এই যাবতীয় প্রশ্নে দেখেন, সেনাবাহিনী প্রধানের প্রতি আমার প্রেম ভালোবাসাও নাই, উপরন্তু যে ঘৃণার যে জায়গাটা ওইটাও নাই। আমার কাছে মনে হয় ফ্যাক্ট বাই ফ্যাক্ট অ্যানালাইসিস করতে হয়। কোন কোন জায়গায় তার কাজ আমার পছন্দ হবে, কোন কোন জায়গায় তার কাজটা আমার অপছন্দ হবে। তিনি যে আপনাকে বলে কাজ করবেন তারও তো দিকবিদা নেই। তিনি দেশের একটি পদে আছেন এবং তার জায়গাটাই তিনি থাকবেন। এক্স্যাক্টলি। আমি যে ব্যাপারটা আপনাকে বলছি, দেখেন এই আলোচনাটা করার সময় প্রথম যে স্ট্যাটাসটা ছিল, সেই জায়গা পড়ে কি আপনার একবারও মনে হয়েছে এইটা কি আর্মি চিফ ইনভাইট করে তাদেরকে নিয়ে গিয়েছে, নাকি তারা নিজেরাই তার কাছে কনভিন্স করে তার টাইম শিডিউলটা নিয়ে দেখা করেছে? প্রথমটা শুনলে যেটা মনে হবে তারা নিজেরাই, তাদেরকে দাওয়াত করা হয়েছে কিছু একটা বলার জন্য, কিছু একটা পুশ করার জন্য, এবং তারা তার দাওয়াতে সাড়া দিয়ে তারা গিয়েছে এবং কথাগুলো শুনেছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল ফ্যাক্ট এইরকম না, নিজেরাই তারা কনভিন্স করার চেষ্টা করেছে, দেখা করবে এবং কথা বলবে। আমার কথাটা হলো, আবার দেখবেন শারজিসের যে স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাস দিয়ে বোঝাচ্ছে তাদের সাথে আরো একজন যাওয়ার কথা ছিল কিন্তু যায় নাই। তার মানে এটা তো তারা প্ল্যান করে বসে থেকে কারা যাবে এটা প্ল্যান করে তারপর গিয়েছে। সো এই ব্যাপারটা কিন্তু প্রথমে ইনফর্ম করা হয় নাই সবাইকে। এবং যে ব্যাপারটা দেখবেন, আসলে ব্যাপারটা কি প্রত্যেকেই মনে করে যে জাস্ট দুই মেরুর ঘটনা, কিন্তু ব্যাপারটা এইরকম না। কিছুদিন আগেই উনি যখন ওই যে পিলখানা ট্র্যাজেডি নিয়ে বিচারের কথা বললেন, ফুল স্টপের কথা, আমি এটা সমালোচনা করেছি। আমার কাছে মনে হচ্ছে এটা বলা উচিত হয় নাই তার জন্য। সে বলতেই পারতো কমিশন গঠন করা হয়েছে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আসবে, তারপর কি হবে সেটা দেখা যাবে। এইটা যেমন সমালোচনাযোগ্য, অ্যাট দ্য সেম টাইম দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে, বিভিন্ন অস্থিরতা এবং সংকট নিয়ে উনি যে কথাটা বলেছেন ওটা তো ফ্যাক্ট। তার মানে আপনি কিন্তু একজন মানুষকে বলতে পারেন না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে উনার সবকিছুই নিব না অথবা সবকিছুই ভালো। নিশ্চয়ই ভালো এবং খারাপ মিশেই মানুষ। কিন্তু সাম্প্রতিক টাইমে যে উস্কানি তৈরি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে, ধরেন সেনা এবং মানুষের বিশ্বাসের জায়গাটা যদি চির ধরে, তাতে কি দেশের জন্য ভালো কিছু হবে? সেনা এবং মানুষের বিশ্বাসের জায়গা ছিল দেখেই তো এই অভ্যুত্থানের চূড়ান্ত দিকটি এক্স্যাক্টলি। এবং লাস্টে যদি আর্মির জুনিয়র অফিসারও যদি না আসতো, অন্ততপক্ষে 5 তারিখে হাসিনা পলায়ন করার মতো প্লটটা তৈরি হতো না। দিস ইজ ফ্যাক্ট। আবার আরেকটা আপনাকে কথা বলি, যে বিচারের যে প্রক্রিয়া, আওয়ামী লীগের বিচারের কথাই তো, এই বিচারের প্রক্রিয়াতে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রাজনীতিবিদদেরকে দায়ী করা হচ্ছে, পিলো পাসিং করার চেষ্টাটা করা হচ্ছে, অমুকে চায় না, তমুকে চায় না, হ্যান চায় না, ত্যান চায় না। তো এই সরকার নিজেই কি চায়? আমি একটা ফ্যাক্ট তুলে ধরি যদি সময়টা থাকে আপনার। ফ্যাক্টটা হলো, যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনটা যখন ড্রাফট করা হলো, আমি তো আইনেরই ছাত্র ছিলাম, ওই জায়গাতে কিন্তু এই প্রথম যে ড্রাফটটা করা হয়, তারপরে এইটা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জায়গা থেকে এটা কিন্তু একটা গণশুনানিও করা হয়েছিল। বিভিন্ন আইনের ব্যাকগ্রাউন্ডের যারা ছিলেন, সিভিল সোসাইটির যারা ছিলেন, তাদেরকে কিন্তু নেওয়া হয়েছে। ওই জায়গায় আমিও ইনভাইটেড ছিলাম। ওই জায়গাতে আলাপ আলোচনার পরে ওই ড্রাফটের ভেতর কিন্তু এই আইনটা ছিল যে রাজনৈতিক দলকে মানবতা বিরোধী অপরাধের জন্য নিষিদ্ধ করার একটা বিধান ছিল বেশ কয়েক বছরের জন্য। পরবর্তীতে এই আইনটা যখন ক্যাবিনেটে উঠলো, আমি ডেটটাও বলে দিচ্ছি, চেক করে নিতে পারেন, 20 নভেম্বর 2024, মানে উপদেষ্টা মণ্ডলীর বৈঠক যখন হলো, এই বৈঠকের মিনিংটা কি? এটা কালেকটিভ ডিসিশন। ওইটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্য সকল উপদেষ্টা, ইনফ্যাক্ট আমাদের বন্ধুরা যারা আছেন ছাত্র উপদেষ্টা, তারাও তো ওই জায়গাতেই ছিল।
ওই জায়গাতে যখন এই ধারাটা বাদ দিয়ে দেওয়া হলো, আমি ওই দিন থেকেই অনেকগুলো টিভি চ্যানেলে আমি নিজে বলেছি এই সরকার রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় না। তখন আমার উপদেষ্টা পরিষদের যে বন্ধুরা ছিল তারা কি আপত্তি জানিয়েছে? জানাই নাই তো। আমি একটু ইশরাকের কাছে আসতে চাই, সেটি হলো যে প্রচলিত যে পলিটিক্স, সেই পলিটিক্সটা আপনি আপনার বাবার কাছ থেকে দেখেছেন, অর্থাৎ আপনার পারিবারিকভাবে আপনার সেই পলিটিক্সের সাথে আছেন। ঠিক এই মুহূর্তে আমাদের ছাত্ররা একটা রাজনৈতিক ধারায় গিয়েছে এবং তারা যে কোনোভাবেই হোক আবার প্রচলিত ধারাতেও এসেছেন, তারা একটি রাজনৈতিক দলও গঠন করেছেন। এই জায়গাতে আপনার অবস্থান কি? আপনি কি মনে করেন যে আপনাদের দলের চেয়ারম্যান একটি কথা বলেছেন, একটি চেয়ারম্যান, যে সবচেয়ে বড় সংস্কার তো আসলে নির্বাচন। শেখ হাসিনা চলে গিয়েছেন, এটিও কিন্তু এক ধরনের সংস্কার এবং যেটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ঘটলো। এখানে আপনার অবস্থানটা কি? আপনি তো সরাসরি এই তরুণদের সাথেই কাজ করেছেন এবং বাংলাদেশের যে এখনকার তরুণ প্রজন্ম, যেটি সাইদ আব্দুল্লাহ কিছুটা বলছিলেন, এই জায়গাতে এই বিভ্রান্তির জায়গাটা কিভাবে উত্তরণ করা যায়? আচ্ছা, আপনি স্পেসিফিক্যালি যদি আমাকে বলেন যে পরিবারের রাজনীতির বিপক্ষে না বিপক্ষে আমি, সেটি কি জানতে চাচ্ছেন? আপনি তো প্রচলিত রাজনীতির মধ্যেই আসছেন, সেই প্রচলিত রাজনীতির মধ্যেই এই যেটি সাইদ আব্দুল্লাহ বললেন যে এক ধরনের ধোঁয়াশা তৈরি করা হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলো চায় না বা এই রাজনৈতিক নেতাটি চায় না, কিন্তু যে এই এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা এবং তারুণ্য, এই দুটো মিলেই তো বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায় আর কি। এ ধরনের প্রশ্ন তো সব জায়গাতে আসে, এই জায়গাতে আপনার প্রথমে হচ্ছে যে আমি মনে করি যে রাজনীতিতে অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্সের চেয়ে বড় অ্যাসেট আর কিছু নাই। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা, কোনো বই পুস্তক, অন্য কোনো কিছু দিয়ে এটা, হ্যাঁ লিডারশিপ কোয়ালিটিস এটসেট্রা এগুলো থাকতে হবে, সেটা পলিটিক্যাল লিডারদের ক্ষেত্রে, বাট ওভারঅল রাজনীতিতে এক্সপিরিয়েন্স ম্যাটার্স দ্য মোস্ট। আমি নিজেও অনেক কম বয়সে রাজনীতিতে এসেছি, বলতে গেলে ইন দ্য সেন্স যে আমি যখন মেয়র ইলেকশন করি তখন আমি মাত্র 33 বছর বয়স আমার। ঢাকার মতো মানে একটা শহরের ক্যাপিটাল সিটিতে একটা পাওয়ার পার্টির নমিনেশন পেয়ে রাজনীতিতে আসা, এবং সেটা একান্তই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান ওনার ইচ্ছাতেই এটা হয়েছে। এটাই আমি নিজে একটা জলজান্ত প্রমাণ যে তরুণদেরকে যে রাজনীতিতে সুযোগ দেওয়ার প্র্যাকটিসটা চালু করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এটার কিন্তু একটা লিভিং এক্সাম্পল আমি। তখন অনেকের বাধা বিপত্তি বা সমালোচনার মুখে কিন্তু এককভাবে তিনি সিদ্ধান্তটা নিয়েছিলেন। কারণ সবাই বলেছে যে ইশরাকের রাজনৈতিক এক্সপিরিয়েন্সটা কি, সে কি খালি বাবার কোটাতে এসে নমিনেশন নিয়ে যাবে? কিন্তু উভয় দিক দিয়ে এসেছে, ইন্টার পলিটিক্স এবং ইন্ট্রা পলিটিক্স, আপনাদের সারা দেশব্যাপী থেকে এসেছে। সেই ক্ষেত্রে উনি দিয়েছেন যেটা ওনার উদ্দেশ্য ছিল, যে তরুণ নেতৃত্ব তৈরি করার জন্য একটা প্ল্যাটফর্ম পাওয়া গিয়েছে এবং সবাই জানতো যে ওই ইলেকশন কি হতে পারে। আমি তখনও বুঝি না, আমি হয়তো কনফিডেন্ট ছিলাম, তারপরে ওনারা জানতেন যে ইলেকশন কী হবে, বাট ওই 1 মাসের জন্য যে ক্যাম্পেইন, ওটা তো একটা প্ল্যাটফর্ম ছিল আমার জন্য। সেই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমার এক্সপোজার হয়েছে এবং পরবর্তীতে আমি রাজনীতিতে যে ভূমিকাটা যতটুকু আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করেছি। অতএব মোট কথা হলো যে অবশ্যই রাজনীতিতে তারুণ্যের একটা ইয়ে থাকবেই, একটা উদ্দীপনা থাকতেই হবে। পাশাপাশি আপনি যে যারা আপনার অভিজ্ঞ এবং যারা আমাদের বয়সে বড় সিনিয়র, তাদের কিন্তু দীর্ঘ এক্সপিরিয়েন্স আছে এবং আমরা যা যা করছি এখন তারাও কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছেন। অতএব সেটাকে কোনোভাবে উড়িয়ে দেওয়া যায় না, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আরেকটি বিষয় আপনি একটু বলি, যেহেতু এই যে কথাটি আসছে যে সেনাবাহিনীর বিষয়টা, দেখেন আমি এই কথাটি 6 তারিখে জেল থেকে বের হওয়ার পরপরই বলেছি যে এই অভ্যুত্থানটিকে কিন্তু এভাবে বলা যায় যে ছাত্র জনতা এবং সিপাহীর অভ্যুত্থান বলা যেতে পারে। কারণ আপনার একটা খালি ঘটনা দিলেই বাকিটা বুঝে যাবেন যে মিরপুরে 5 তারিখে যখন পুলিশ, মিরপুর থানার পুলিশ আগাতে থাকলো 4 তারিখে এবং তারা ছাত্র জনতার উপর গুলি করা শুরু করলো, তখন কিন্তু আর্মি অফিসার তারা একদম মানে ঢাল হয়ে দাঁড়ায় এবং একটা পর্যায়ে তারা কিন্তু ফায়ার করে, ওই ভিডিও আছে, উপরের দিকে ফায়ার করে। সেই ফায়ারের পরে কিন্তু পুলিশ পিছু হটে যায় এবং তারপরে ছাত্র জনতা সামনে চলে আসে এবং 5 তারিখে একইভাবে তারা কিন্তু কোঅপারেট করে এবং পুলিশকে প্রতিহত করে তাদের নিরাপত্তা। যেদিন সেনাবাহিনীর থেকে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল যে আর গুলি করা হবে না, বারে বারে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে। এখন সেটা আপনি একজন একভাবে ব্যাখ্যা দিতে পারে যে এটা তাদের না নিয়ে উপায় ছিল না,
পাশাপাশি এটাও না, না, সত্য সেটি তো- তারা সেটি তো নিজেরাও নিয়েছে। speculative ব্যাখ্যা, সেটি তো প্রকাশ্য না। হ্যাঁ, প্রকাশ্য ব্যাখ্যা তো এটি যে সেনাবাহিনী fact নিজে হলো তারা সহযোগিতা- তারা সহযোগিতা তারা- করেছে এবং জনতার সেখানে ব্যাপারে নেমে এসেছিল। হ্যাঁ, এবং এখানে এবং সেই মিড সময় লেভেল কিন্তু প্রধানমন্ত্রী আছেন, শেখ হাসিনা কিন্তু Right. তখনও প্রধানমন্ত্রী হিসেবেই আছেন। জি, এবং মিড লেভেল এবং লো জুনিয়র অফিসাররা সবাই এই প্রেশারটা তৈরি করেছে, ইন্টারনালি বাধ্য করেছে যে এটা যাতে সেন্ট্রালি কার্যকর না ঠিক করা আছে। আমরা ছোট্ট আরেকটি বিরতিতে যাচ্ছি। ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারা নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারা চাইলে সেখানে কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারা। আমরা একদম খুব অল্প সময় আছে। আমি ইশাকের কথাতে ছিলাম। আমি ঠিক এই মুহূর্তে আপনার কাছ থেকে এটি জানতে চাই যে বিএনপির অবস্থান, বিএনপি জানিয়েছে যে ঠিক এই মুহূর্তে প্রয়োজন আগে নির্বাচনের রোডম্যাপটা চালু করা। এটি হতে পারে ডিসেম্বরে নির্বাচন রোডম্যাপ দিয়ে দেওয়া হলো, অথবা আপনার যদি নির্বাচন জুনেও হয় আগামী বছরের, কিন্তু এখন যদি রোডম্যাপটা পরিষ্কার করা হয় তাহলে কিন্তু এখন থেকেই নির্বাচন শুরু হলো। এটি জাতিসংঘের যে নির্বাচনের সংজ্ঞা, এটি একটি এলাবোরেটেড, যে নির্বাচন খালি যেদিন আপনার ভোট সেদিনই না, নির্বাচন যেদিন থেকে প্রস্তুতি শুরু হলো সেদিন থেকেই নির্বাচন শুরু হলো। এই জায়গাতে আপনাদের অবস্থান কি? এই যে ক্যাওসগুলো, এটা বিএনপি থেকে অনেক সময় এই আশঙ্কা জানানো হয়েছে যে নির্বাচন যত পিছানো হবে তত এই ধরনের সমস্যা হবে। আর অ্যাক্টিং চেয়ারম্যান তো একটি কথা বললো, যেটি সাইদ আব্দুল্লাহ বললেন, যে সংস্কার নাকি নির্বাচন কোনটা আগে, এই ধরনের প্রশ্ন আসলে ঠিক এই মুহূর্তে কতটা প্রয়োজন? জি, ঠিক আছে। আমি প্রথমে বলতে চাই যে 2-3টা আশঙ্কা রয়েছে মূল, যে আমাদের নির্বাচনের কথাটা প্রতিনিয়ত জনগণ মনে করিয়ে দেওয়ার জন্য, এবং সেখানে আমাদের কিন্তু এক প্রকার ভিক্টিমাইজ করা হচ্ছে। মানে নির্বাচনের নাম নিলেই এখন আমাদেরকে মানে সমালোচনার সম্মুখীন করা হচ্ছে, নানা ধরনের ট্যাগিং করা হচ্ছে, তারপরেও আমরা এটা সহ্য করে বলে যাচ্ছি। প্রথম যে আশঙ্কার সেটি হলো যে নির্বাচন পিছিয়ে তৃতীয় একটি পক্ষ এখানে দীর্ঘমেয়াদে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে টেক ওভার করার একটা চেষ্টা রয়েছে। এটা আমরা খুব ভালোভাবে এই ধরনের তথ্য আমাদের কাছে রয়েছে, কোথায় মিটিং হচ্ছে, কি হচ্ছে, এই ব্যাপারে আমরা জানি, এবং আমরা যখন বিহাইন্ড দ্য ডোরস কনভারসেশন করি আমরা অনেক মানে কিছু জানতে পারি আর কি। তবে সেটি যদি হয় তাহলে বাংলাদেশ উত্তর কোরিয়া বা মিয়ানমারের জান্তা সরকারের মতো একটি সরকার আসতে পারে, এবং দীর্ঘমেয়াদে 10-15 এটা তো আনলিমিটেড ইনডেফিনেট পিরিয়ড অফ টাইমের জন্য গণতন্ত্র হোঁচট খাবে, এবং পরবর্তীতে বাংলাদেশের কোর্সটা কোন দিকে হবে এটা আমরা জানি না। তো সেটি যাতে না হয় সেজন্য আমরা নির্বাচনের একটা স্পেসিফিক ডেডলাইন চাচ্ছি। আগের যে ফ্যাসিবাদ ছিল তাদের সুযোগ হবে। অ্যাবসলিউটলি। এবং এখানে যারা দেশকে নিয়ন্ত্রণ করতে চায় তাদের জন্য আরও সহজ হয়ে যাবে। পলিটিসাইজেশন মানে ডিপলিটিসাইজেশন করলে আরও সহজে তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবে। 2 নম্বর যে বিষয়টি হচ্ছে যে যত এখন যে ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে দৈনন্দিন, সেটা ল অ্যান্ড অর্ডার, সেটা আপনার বিভিন্ন প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে স্থবিরতা, এই জিনিসগুলো কিন্তু একটা ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া আসলে অ্যাড্রেস করা, পলিটিক্যাল অ্যান্ড ইলেক্টেড বোথ, যেখানে জনসমর্থন রয়েছে এবং রাজনৈতিক সরকার ছাড়া দ্রুততম সময়ে এটাকে আপনার অ্যামেন্ড করা বা এগুলাকে অ্যাড্রেস করা কিন্তু একটা মানে সম্ভব নয়, মোট কথা আর কি, প্র্যাকটিক্যাল না। তৃতীয়ত হচ্ছে যে সংস্কারও যদি করতে হয় সেই প্রক্রিয়া শুরু করতে হলেও একটা পলিটিক্যাল এবং ইলেক্টেড গভর্নমেন্টকে আপনার প্রয়োজন রয়েছে। জি, সাইদ আব্দুল্লাহ, একই রকম একই প্রশ্ন আসলে, যে আপনি নিজেই বলছিলেন যে এক ধরনের প্রশ্ন তৈরি করা হচ্ছে, এবং আমার সুনির্দিষ্ট আমার আশঙ্কা, ব্যক্তি আশঙ্কা থেকে বললাম, এটিকে আসলে ঐক্য বিনষ্টের কারণে দেশকে আরও একটু দুর্বল করার জন্য, এটার পিছনে কি যে ছাত্র জনতা বা সিপাহী যেটি বললেন তাদের যেই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের স্পিরিটটা নষ্টের পেছনে যাদের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে তাদের কোনো অবস্থান আছে? আচ্ছা, এই স্পিরিট শব্দটা যেহেতু তুললেন, এই জায়গায় আমি একটা কথা বলি। মুক্তিযুদ্ধের ওপরে বাংলাদেশে ওই স্ট্যান্ডার্ডের গৌরবোজ্জ্বল দ্বিতীয় কোনো ঘটনা নাই। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, এই মুক্তিযুদ্ধের চেতনা শব্দটাকে এমনভাবেই একটা পরিবার গ্র্যাব করেছে বা একটা দল গ্র্যাব করেছে, আলটিমেটলি এটা একটা মানুষের কাছে শোনার পরেই, চেতনা শব্দটা শোনার পরেই নেগেটিভ একটা ভাইব তৈরি হয়ে যেত। সেম ঘটনা দেখেন 24-এর এই গণ অভ্যুত্থান, যেটা এটা কি শুধু ছাত্রদের না, ছাত্রদের যখন ছিল কোটা সংস্কার আন্দোলন ছিল, কিন্তু এটা গণ অভ্যুত্থান যখন হয়েছে এটা অবশ্যই ছাত্র জনতারই গণ অভ্যুত্থান ছিল। কিন্তু তারপরে দেখেন এইটাকেও একটা চেতনার মোড়কে নিয়ে যাওয়ার মতো একটা অপচেষ্টাটা হচ্ছে।
এই গণঅভ্যুত্থানের ম্যাটারটা কি ছিল? আমিত্বকে বিসর্জন দিয়ে এটা সবাইকে ধারণ করার যে জায়গাটা, এই জায়গাটা বারবার করে হোঁচট খাচ্ছে। ঐক্যমতের যে কথাটা বললেন, আমার কাছে মনে হয় ঐক্যমতের জায়গাটা খুবই সিম্পল। ইলেকশনটা কবে নাগাদ হতে পারে, কোন পদ্ধতিতে হবে, এবং একই সাথে আওয়ামী লীগের পারপেট্রেটরদের বিচার, একই সাথে আওয়ামী প্রশ্নটা কিভাবে ডিল করা হবে, এই মেথডটাও কিন্তু অবশ্যই প্রত্যেকটা পলিটিক্যাল দলের ঐক্যমতের দরকারটা আছে। কিন্তু দেখবেন, আমি সবসময় একটা কথা বলতাম যে এই মুহূর্তে সরকার, রাজনৈতিক দলগুলো এবং ছাত্রদের যে উইং, এখন তার ছাত্র বলা যাবে না, কারণ একটা পুরো দস্তুর রাজনৈতিক দল, তারা খেলার মাঠে অলরেডি নেমে গেছে। সো এই তিনটা একটা টেবিলের পায়া, এইটার উপরেই দেশের প্ল্যাটফর্মটা দাঁড়িয়ে আছে। সো এই তিনটার ভেতরে ভারসাম্য রক্ষা করার দায়িত্ব কার? অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে এই আওয়ামী প্রশ্ন কিভাবে ডিল করা হবে, বিচারের প্রশ্নই যদি তোলা যায়, অনেকগুলো পদ্ধতিতে, কোনো এক্সিকিউটিভ অর্ডারে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আমি খোলামেলাভাবেই বলে দিচ্ছি। কারণ এতে করে যেটা হয়, অনেক দলকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে না, জামাতকে করার চেষ্টা করা হয়েছে। এই কারণে এইটা করলে ব্যাকফায়ার করবে, রেদার এটা জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে যাওয়া উচিত। এই যে বিগত 15 বছরে যত ইলেকশন রিগিং হয়েছে, খুন, গুম, ধর্ষণ, সংখ্যালঘুদের পর নিপীড়ন, হেন কোনো অপরাধ নাই তারা করে নাই, একদম ওয়ার্ড লেভেল থেকে শুরু করে সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত। সো এদের প্রত্যেককে তাদের কৃতকর্মের জন্য যদি বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা যায়, আলটিমেটলি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এমন একটা জিনিস দাঁড়াইতে পারে যে তাদের প্রতীক যেটা আছে, সেই প্রতীকটা নিয়ে হয়তো বা ইলেকশন করা যাবে না, কিংবা এই যে এত এত অপরাধী তারা ইলেকটোরাল পলিসির ভেতরে যেতে পারবে না, তাদের নিবন্ধন বাতিল হতে পারে। অ্যাট দ্য সেম টাইম যখন ইলেক্টেড গভর্নমেন্ট চলে আসবে, পার্লামেন্টে খুব হ্যাভি ডিবেট হোক, আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, তারপর ওই যে দেশের মানুষ যদি সিদ্ধান্ত নেয়, গণভোটের সিস্টেম তো চলে এসেছে। 15 অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছিল, দেশের গণতন্ত্রের একদম কফিনের শেষ পেরেকটা মেরে দেওয়া হয়েছিল এবিএম খায়রুল হকের একটা কূট চালে। এবিএম খায়রুল হক যে কাজটা করেছিল, পরপর দুইবার কিন্তু আমাদের তত্ত্বাবধায়ক সরকার রাখার একটা বিধান ছিল শর্ট অর্ডারে, পরবর্তীতে শেখ হাসিনার সাথে বৈঠক করার পরে ওই রায়টা বাতিল করে পরবর্তীতে যেটা করা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বাতিল করে দেওয়া হয়। এর ফলে যেটা হলো দেখেন, ওই রায়টা কিন্তু আপাত দৃষ্টিতে আংশিক একটা অংশ অবৈধ ঘোষণা করা হয়েছে। আমি ওই যে 15 অ্যামেন্ডমেন্ট যেটা মামলাটা চলছিল, বদিউল আলম মজুমদার সাহেব করেছিলেন লাস্টে আগস্ট মাসের পরে, দেশের জনগণের পক্ষে যে 4 জন ইন্টারভেনার হিসেবে যুক্ত হয়েছিলেন, তার ভেতরে আমিও একজন ছিলাম। আলটিমেটলি দেশে কিন্তু গণভোটের সিস্টেমটা ব্যাক চলে এসেছে। সো এটা যদি গণভোটে দিয়ে দেওয়া যায়, তাহলে দেশের মানুষ যদি কালেকটিভলি ডিসিশনটা নেয়, এইটা নিয়ে ভবিষ্যতে কেওয়াস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কমে যায়। কিন্তু কাজের কাজটা বাদ দিয়ে এইটা নিয়ে সবাই রাজনীতি করার চেষ্টা করছে, অন্যদের কথা আমি বাদ দেই। দেখেন, রাজনৈতিক দলগুলোর ভেতরে আজ এক কথা, কাল অমুক কথা, এই কথাগুলো আসছে। একই সাথে ছাত্রদের যে অংশটা আছে, তারাও কিন্তু নানাভাবে তাদেরকে ব্যাক করানোর জন্য মুখে এক কথা হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল ফিলটা কি? আওয়ামী লীগের কাউন্সিলরদের পুনর্বাসনের চেষ্টাটা হয়েছে না প্রেস ক্লাবে, সেই জায়গায় ছাত্র প্রতিনিধিরা ছিল, অন্য একটা দলের বর্তমানে সাধারণ সম্পাদক আছে, তিনিও ওই জায়গায় উপস্থিত ছিলেন, তাদের ওই জায়গায় আওয়ামী লীগের পারপেটেটররা উপস্থিত ছিল, এটা প্রমাণিত সত্য। ছাত্রদের দলের লোকজনও বিভিন্ন ক্ষেত্রে বেটার আওয়ামী লীগের তত্ত্বটা নিয়ে আসছে না, যে তারা পার্টিসিপেট করতে পারবে বিভিন্নভাবে। সো এইটাকে যেটা করা হচ্ছে, একটা বার্গেনিং পয়েন্ট হিসেবে রাখা হচ্ছে। আমি এই জন্য বলি, বর্তমানে ঐক্যমত কমিশনের কাজটা হলো আওয়ামী প্রশ্ন কিভাবে ডিল করা হবে সেই ব্যাপারে ডিল করা। অনেক আইন আছে, সন্ত্রাস বিরোধী আইন যেমন আছে, তারপর ওই যে বললাম না পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্স যেটা আছে, এমনকি বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 47 যেটা আছে, সেটার মাধ্যমেও কিন্তু ডিল করার সুযোগটা আছে। আওয়ামী লীগের কতজন গ্রেপ্তার হয়েছে? আপনি ঢাকা শহরে কিছু আইওয়াস হয়েছে ডেভিল হান্টের নামে, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যারা এই যে গুম, খুন, তারপর বিভিন্ন ক্ষেত্রে ভোটিং সিস্টেমকে রিগিং করার জন্য জড়িত ছিল, তাদেরকে তো বিচারের আওতায় আনা হয় নাই। এই আলোচনার জায়গাটায় এই হঠাৎ করে বেশ কিছু ঘটনা যখন উদ্ভব ঘটে, তখন কিন্তু মূল জায়গাটা, মূল ফোকাস পয়েন্টটা হারিয়ে যায়। আমরা শেষ করতে হচ্ছে, এই আলোচনা চলবে। দর্শক, আমরা যে বিষয়টি দেখি সেটি হলো যে নির্বাচন যখন বলা হয়, নির্বাচনের সঙ্গে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ, এই 3টি শব্দ খুব ছোটবেলা থেকে আমি শুনে এসেছি যে এটি ব্যবহার করা হয়। এর মধ্যে আরেকটি জিনিস হলো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটি কেন প্রয়োজন সেটি আওয়ামী লীগের চেয়ে আর ভালো কেউ জানে না, কারণ আওয়ামী লীগই এটি দেখিয়েছে যে অন্তর্ভুক্তি নির্বাচন না করে নিজেরা কীভাবে ক্ষমতায় থাকতে হয়। আমার যেটা মনে হয় যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যত না প্রয়োজন, তার চেয়েও বেশি প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, অর্থাৎ ইনক্লুসিভ পলিটিক্সের মধ্যে বাংলাদেশ প্রবেশ করবে, এবং এই ইনক্লুসিভ পলিটিক্সে কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না, কোনো স্বৈরাচারের জায়গা হবে না, এবং সত্যিকারের গণতন্ত্র সেই যে দলে একজন মাত্র কর্মী, একজন নেতা থাকলেও সেই দল যদি এক্সিস্ট করতে পারে বাংলাদেশের গণতন্ত্রে, তাহলে হয়তোবা তখনই সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে মনে হয়। আজকের এই প্রত্যাশাতে শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।